আমাদেরকে মানুষ হতে হবে। আমরা যদি মানুষ হয়ে যাই তাহলে সমাজটা মানবিক হবে। আমরা এইরকম একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমরা একটা বাংলাদেশ এমন দেখতে চাই যে একজন নেতা নির্বাচিত হওয়ার আগে তার যে সম্পদ ছিল, নির্বাচিত হওয়ার পরে তার সম্পদ কমবে, বাড়বে না। কারণ তিনি জনসভা করতে গিয়ে শুধু সরকারি টাকায় পারবেন না, তার নিজের টাকাও তাকে খরচ করতে হবে। এবং সরকারি দায়িত্বে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি আর নিজের দিকে খেয়াল দিতে পারবেন না, তখন জনগণের বোঝা তাকে বহন করতে হবে। এখন আমরা কি দেখি? এখন আমরা দেখি যে এমপি, প্রথমবার এমপি হওয়ার আগে কারো সম্পদ ধরেন 1 কোটি ছিল, 5 বছর পরে দ্বিতীয়বার তিনি তার স্টেটমেন্ট জমা দিচ্ছেন সম্পদের, সেখানে তিনি বলতেছেন এখন তিনি 26 কোটি টাকার মালিক। তৃতীয়বার যখন তিনি হচ্ছেন তখন তিনি 250 কোটি টাকার মালিক। এই নির্বাচিত হইলেই ব্যবসায় লাভ করা যায়, আর বাকি মানুষের কোনো লাভ হয় না। মারাত্মক লাভজনক ব্যবসায়ী রাজনীতি। সর্বকালেই সমাজে কিছু আগাছা পরগাছা, কিছু আবর্জনা থাকে, এখনো আছে। আগস্টের 5 তারিখের আগে দেশে চাঁদাবাজি হয়েছে, দখলদারি হয়েছে, মানুষের উপর জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাণিজ্য করা হয়েছে, এখনো সেটা আছে। শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, ফ্ল্যাগ এক হাত থেকে আরেক হাতে এসেছে। কিন্তু আমরা এই 5 তারিখে পরিবর্তন করে, আপনারা আশা করি আমাদের সাথে একমত করবেন, গত সরকারের মধ্যে আমরা ছিলাম সবচেয়ে বেশি নির্যাতিত। আমাদের 11 জন টপ লিডারকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিং। অসংখ্য সাথী আমাদের নিহত হয়েছে, পঙ্গু হয়েছে। লক্ষ লক্ষ মামলা আমাদের বিরুদ্ধে, হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ লোক আমরা জেলে গিয়েছি। আমাদের সবগুলো অফিস, শুধু সিলেটের অফিসটা ছাড়া সারা বাংলাদেশের কেন্দ্রীয় অফিস তো সমস্ত অফিস 13.5 বছর একখানে সিলগালা ছিল। আমরা 1 সেকেন্ডের জন্য অফিসে ঢুকতে পারি। আমি আমার কেন্দ্রীয় অফিসে ঢুকতে পারি। আমাদের দলকে নির্বাচন কমিশন থেকে অনিবন্ধিত করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে এসে সরকার আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এত বড় চাপ অন্য কোনো দলের উপর দিয়ে যায়। মানুষ কারো বেশি মারা দেখতে পারে, আমরা স্বীকার করবো না, সেই হিসাব হয়তো সবার কাছে আছে। কিন্তু সব মিলাইয়া এত ফিল্ডে এত চাপ আর কোনো দলে নাই। বাট 5 তারিখ আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছিলাম এখন দ্রুত কয়েকটা কাজ করে ফেলতে হবে। নাম্বার 1, সমস্ত মানুষ যাতে নিরাপদ থাকে, রাস্তায় রাস্তায় নেমে যাও, ঘরে ঘরে যাও, বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে বসো, তাদেরকে সাহস দিব, বলো যে আমরা আছি, পাশে আছি, কোন দুষ্কৃতিকারীকে আমরা প্রশ্রয় দেব না, কালো হাত বাড়াতে দেব না। আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলেছি সব ধর্মের প্রতিষ্ঠানগুলো মসজিদ সহ পাহারা দাও, কোন জায়গায় কি হয় বলা যায় না। দিনরাত খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে 15 দিন একটানা আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল তারা বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছে। এরপরে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে আবার বসেছি। প্রথমে 1 দফা বসেছি, বসে আশ্বস্ত করেছি, এরপরে আবার বসেছি যে আপনারা কি ফিল করেন এখন তো সরকার মোটামুটি দায়িত্ব নিয়েছে, পুলিশ স্টেশনে যাওয়া শুরু করেছে, এই অবস্থায় কি আমাদের এই যখন টাকাটা সুন্দর দেখাবে, নাকি আমরা আপাতত এই জায়গাটা ছেড়ে আমাদের যার যার জায়গায় চলে যাবে? হ্যাঁ, যদি দরকার হয় আবার আমরা নেমে যাবো, একবার যখন নামতে পারছি আরেকবার নামবো, কোনো সমস্যা নেই। সবাই আমাদেরকে বলছে যে আমাদের দেখে শুনে মনে হচ্ছে এখন আর দরকার নেই, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সেই ধন্যবাদ, সেই সম্মানটুকু নিয়ে আমরা ফিরে এসেছি। তার আগে সরকারকে আমরা বলেছি এতদিন আমরা এটা করেছি, এখন আর করবো কিনা। তারা বলেছে আপাতত আমরা করি, দরকার হলে আপনাদের সহযোগিতা। দুর্গাপূজার সময় আমরা আমাদের সারা দেশে বলে দিয়েছিলাম যে যদি আমাদের কোনো সহযোগিতা ওনারা চান তাহলে সর্বাত্মক সহযোগিতা। ওনাদের সাথে আমরা পূজা করবো না, ওনাদের পূজা ওনারা করবো, কিন্তু ওনাদের পূজায় যাতে কোনো ব্যাঘাত কেউ সৃষ্টি না করতে পারে সেই ব্যাপারে সব। আমি আশা করি দেশের কোনো জায়গা থেকে কমপ্লেন পাইনি যে আপনাদের সহযোগিতা আছে, আমরা পাইনি। হয়তো আপনারা সহযোগিতা চাওয়ারও দরকার মনে করেনি, সেটাও, কিন্তু যারা চেয়েছেন আমরা তাদেরকে চেয়েছি সহযোগিতা।
এখন অনেকে চাঁদাবাজি করে, আমাদেরও তো দুইটা হাত আছে, আমরা পারতাম না কিছু চাঁদাবাজি করতে? ফুটপাত দখল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দখলদারি হয়, আমরা কি কিছু দখল নিতে পারতাম না? চাইলে তো কম বেশ নিতে পারতাম, কিন্তু আমরা আমাদের লোকদেরকে বলে দিয়েছি এটা সাফ হাত, কারো সম্পদের দিকে অন্যায় ভাবে চোখ তুলে তাকানো জানাবেন না, হাত করার মতো দূরের কথা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের কাছে কোনো কমপ্লেন আসে, যদি আসে অবশ্যই আমরা ব্যবস্থা। আমি আবারও বলছি, সিলেটে যদি এরকম কিছু কারোর সাথে, আপনাদের কারোর সাথে হয়, আমাকে একা বলে দেবেন, আমি আপনাদেরকে সাথে নিয়ে সামনে রেখে তার বিচার করবো। সেই বিচারে যদি আপনারা সন্তুষ্ট হন আলহামদুলিল্লাহ, না হলে আপনারা কোর্টের আশ্রয় নেবেন, আমি আপনাদেরকে সাহায্য করবো আইনে করবো, আমি কথা দিচ্ছি। কারণ অন্যের অপরাধের দায় নিয়ে আমি আল্লাহর দরবারে হাসরের দিন দাঁড়াতে চাই না। আমার অপরাধের বোঝা কে বহন করবে, এটা নিয়ে আমি ভীত সন্তোষ। আরেকজনের অপরাধের দায় আমি নেব কেন? নেওয়ার কোন প্রশ্ন নেই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যে সমস্ত দাবি দেওয়া আপনারা করেছেন এগুলো সঙ্গত দাবি দেওয়া, একজন দেশের বৈধ নাগরিকের দাবি। আমরা একেবারে সাফ, আমাদের মুখ থেকে এই কথাটা প্রথম বের হয়েছে এই 24-এর 5 আগস্টের পর, যে এই দেশে আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না। এদেশের যারা নাগরিক তারা সকলেই মর্যাদাবান, গর্বিত নাগরিক। আমরা সমান অধিকারের ভিত্তিতে এই দেশকে দেখতে চাই, গড়ে তুলতে চাই। এখন অনেকেই এই কথাটা বলা শুরু করেছে। কালকে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বলেছেন আমরা আর মাইনরিটিতে কোন পরিচয় দিতে চাই না। ছোট্ট একটা দেশে তো ভাগ কিসের? আমার জাতীয় স্বার্থের জায়গায় আমরা সবাই এক। কারণ দেশ বাঁচলে আমিও বাঁচবো, আমরা সবাই বাঁচবো। দেশ না বাঁচলে আমিও বাঁচবো না, কেউ বাঁচবো না। অশান্তি হলে সেই অশান্তির দায় এবং কষ্ট সবাইকে ভোগ করতে হবে। শান্তি হলে ইনশাল্লাহ তার অংশ আমি পাবো, সবাই পাবো। আমরা একটা শান্তিপূর্ণ, সমৃদ্ধি, মানবিক বাংলাদেশ করতে চাই। আমরা এত কঠিন অবস্থায় যেহেতু ধৈর্য ধরতে পেরেছি, আমাদের উপরে আপনার আস্থা রাখেন। যে জাতির কোনো দায়িত্ব যদি আমাদের হাতে আসে, আল্লাহ ভালো জানে, আমরা এটা জানি না, যদি আসে তাহলে আমরা এই দায়িত্বকে দেশের মালিকানা হিসাবে গণ্য করব না, বরঞ্চ আমরা পাহারাদারের দায়িত্ব পালন। আমি এবং আমার সহকর্মীদের সম্পদ বাড়বে না, কমবে। মানুষের সেবা করতে গেলে সম্পদ নিজেরটাও খরচ করতে হবে, পকেটে হাত দিতে। একমাত্র সংগঠন কোন জায়গার বস্তা বস্তা থাকায় চলে না। আমাদের সংগঠনটা আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের সকল সহকর্মীরা প্রতি মাসে নিয়মিত একটা পরিমাণ দিয়ে সংগঠন কার্যক্রম চালায়। এই কার্যক্রমের একটা অংশ হচ্ছে আমাদের মানবিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম। দেখবেন যেখানেই বড় কোনো দুর্ঘটনা ঘটেছে সবার আগে আমাদেরকে পাবে না। কোন ধরনের মানুষ এটা আমরা দেখি না। একটা ঘটনা শুধু আপনাদেরকে উদাহরণ দিব আমি। পঞ্চগড়ে একটা নৌকাডুবি হয়েছিল আপনাদের গ্রামের লোকদের, সেখানে 83 জন মানুষ নৌকাডুবিতে মারা গেছে। আমি সেই এলাকার আমাদের যারা রেসপন্সিবল পার্সন তাদেরকে ফোন দিয়ে বললাম, ফেসবুকে দেখতেছি, অনেক সময় ফেসবুকে সবকিছুতে আস্থা রাখা যায়, এরকম কিছু ঘটছে কিনা। ওরা বললো যে আমরাই তো জানি, খোঁজ নেন, খোঁজ নিয়ে আমাকে জানান। 1 ঘন্টা পরে তারা বললো যে ঘটনা সঠিক। আমি ওই অঞ্চলে কেন্দ্র থেকে যিনি দেখাশোনা করেন তাকে বললাম যে এরকম একটা ঘটনা আপনি জানেন কি? না আমি জানি না। আমি বললাম যে আমি জেনেছি এটা সঠিক, সেখানে আমাদের যাওয়ার প্রয়োজন কিনা। তিনি বললেন যে আমি কেবল আজকে আসলাম তো, 2 দিন পরে গেলে হয় কিনা, কোনো অসুবিধা নেই। আমি আমার পিএসকে বললাম যে 2টা টিকিট করা আগামীকালকে, আমি সৈয়দপুর হয়ে পঞ্চগড় যাবো। ওনাকে রাতের বেলা বললাম যে আপনি ক্লান্ত হয়ে এসেছেন, আপনার যাওয়া লাগবে না, ওখানে যারা আছে শুধু এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করতে বলবেন। উনি কি আমার বলার পরে আর বসে থাকতে পারে, উনিও গাড়ি উস্কা নিয়ে আমার সাথে দৌড় দিচ্ছে। আমরা গিয়েছি, গিয়ে তাদেরকে স্বর্গে পাঠাইতে পারি নাই পরিবারগুলোকে, কিন্তু গিয়ে বলেছি যে আমরা আপনাদের ভাই, আপনাদের এই বিপদে আমরা আছি, আপনাদের পাশে আছি। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। এটাতে তাদের ওই ক্ষতি পোষাবে না।
কিন্তু ভিতরের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সমাজে কিছু মানুষ অন্তত এখনো বেঁচে আছে যে মানুষকে নিয়ে চিন্তা করে, মানুষের সুখ দুঃখের অংশীদার হতে চায়। আমরা ওখানে দেখি নাই যে তারা কোন ধরনের মানুষ, আমরা দেখেছি তার মানুষ। এরকম অনেক ঘটনা আছে, আমি ওগুলা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমরা সরকারের বাইরে থাকলেও, আমরা নির্যাতিত হলেও আমরা আমাদের মানবিক অনুভূতিটা আমরা বিসর্জন দিইনি। তখন তো সরকার আওয়ামী লীগ ছিল। আমি যখন গিয়েছি রেলমন্ত্রীর বাড়ি ওই জায়গায়, তিনি তখন ওই স্পটেই আমি তাকে গিয়ে পেয়েছি। আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কেউ এসেছেন কি, কোন দলের অথবা সরকারের কোন প্রতিনিধি? তারা সকলে বলেছে না, কেউ আসেন। বলছে আসবে। যেহেতু আমি ঘন্টা বাজাইয়া দিচ্ছি, এখন সবাই দৌড়ে আসলে এখন অসুবিধা হবে। এবং আমি সবাইকে আহ্বান জানিয়েছিলাম সরকারকেও আসা উচিত এবং যারাই বিত্তশালী মানুষ হিসেবে তাদেরও আগে আসা উচিত। তারপরে অনেকে গিয়েছেন, সরকারও গিয়েছে। আমরা সকলকে ধন্যবাদ জানাই। ভালো কাজে আমরা চাই না যে সব কাজ আমরাই করে ফেলি, এবং এটা সম্ভব না। ভালো কাজটা সবাই মিলেই করতে হয়। এখানে হীনমন্যতার কোনো জায়গা নেই যে ক্রেডিট শুধু আমার হোক আর কারো দরকার নেই। এখানে ক্রেডিটের ব্যাপার না, এটা মানবিকতার ব্যাপার। আমরা যদি সেই রকম একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, আমরা কি পারবো? কি মনে করেন আপনারা? আমরা সবগুলো হাত একত্রিত করে পারবো না? আমরা হাতগুলাকে এরকম করতে পারি না যে এক মোহনায় আমাদের হাত, জাতীয় স্বার্থে আমাদের হাত একটা থেকে আরেকটা কখনো বিচ্ছিন্ন হবে না। আমার অন্তরে আমার ধর্ম থাকবে, আমার দল থাকবে, সব থাকবে, কিন্তু সবকিছুর পর মানবতা এবং আমার জাতি থাকবে। এটা যদি আমরা স্টার্ট করতে পারি, তাহলে একটা স্বপ্নের প্রত্যাশা, শান্তির মানবিক বাংলাদেশ গড়া যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলেই ভ্যালুড পারসন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় আপনারা ত্যাগ স্বীকার করে আমাদের ডাকে সম্মান করে ভালোবেসে এখানে এসেছেন। এই সম্মান এবং ভালোবাসার কোন প্রতিদান আমাদের হাতে নাই। আমাদের সকলের স্রষ্টার কাছে আমি মিনতি জানাই, আল্লাহ যেন আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন এবং আমাদের হার্ট গুলো যেন মানবিক হার্ট হয়ে যায়। তাহলে এই দেশের স্পন্দন জাগবে, মানবিকতার স্পন্দন এবং একটা শান্তিপূর্ণ বাংলাদেশের স্পন্দন। আর আমাদের দেশটাই হবে বিশ্বের ঈশ্বরীয় একটা সুন্দর দেশ ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এই দেশের জন্য লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্দেশ্য পূরণ হবে না। আল্লাহ আমাদের সহায় হোক। সবাইকে আবারও সালাম, আবারও আদাব, আবারও শুভেচ্ছা। ধন্যবাদ আজকে এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে। সম্মানিত আগত মেহমানবৃন্দ, আমরা সমাপনী বক্তব্য শুনব। আমরা আপনাদেরকে সাথে নিয়ে সামান্য ডিনার আয়োজন করেছি। যাদের কোনো সমস্যা বা অসুবিধা আছে তারা সাথে নিয়েও যেতে পারবেন। আবার পাশে আমরা একটা সামান্য আয়োজন করে রেখেছি সবার জন্য। তো এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের মহতী সভার সম্মানিত সভাপতি, মহানগর জামাতের সম্মানিত আমি জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি মুহতারাম আমিরে জামাত, মঞ্চে উপবিষ্ট আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ধর্মীয় নেতৃবৃন্দ, আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলেই আমাদের অত্যন্ত আত্মার আত্মীয়। একই মাটিতে একই এলাকায় আমরা জন্মগ্রহণ করেছি, সেই এলাকায় আমরা সকলেই মানুষ, সকলের কাছে কৃতজ্ঞ। সম্মানিত ভাইরা, 5 আগস্টের পরে যে সংখ্যা দেখা দিয়েছিল, আমাদের এখানে বুলার দাদা বলেছেন যে আমরা আমাদের পক্ষ থেকে বলেছিলাম যে আপনারা ডাকতে দেরি হবে, কিন্তু আমাদেরকে পাশে পেতে আপনাদের দেরি হবে না, এই নিশ্চয়তা নেই। আমরা আপনাদের কাছে থাকবো, আমরা আপনাদের পাশে থাকবো। আমাদেরকে জানাবেন সে যেই হোক, আপনাদের পক্ষ হয়ে আমরা আপনাদের পক্ষে অবস্থান নেব। আলহামদুলিল্লাহ, সিলেটে কোনো দুর্ঘটনা ঘটেনি।
দুর্গাপূজার আগে আমরা বসেছিলাম এবং সেটাও বলেছিলাম যে আমরা আমাদের এই এলাকায় বসবাস করি, বাকি এলাকার দায়িত্ব হয়তো আমরা নিতে পারবো না, আমরা একটা ছোট্ট মফস্বলের দায়িত্ব পালন করছি, ছোট্ট একটা দলের, কিন্তু এখানে কিছু হবে না। এই ব্যাপারে আপনাদের নিশ্চয় দায়িত্ব চাই। নির্বিঘ্নে নিঃসন্দেহে উৎসবমুখর পরিবেশে আপনারা আপনাদের পূজা উদযাপন করুন। আমি পূজা উদযাপন হওয়ার পরে আমি দাদাকে আবার ফোন করেছি, দাদা কোথাও সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই, আমরা সিলেটের নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করেছি। আজকে আমাদের প্রধান অতিথির মধ্য দিয়ে আপনারা যে কথাগুলো শুনেছেন, তিনি জাতীয় নেতৃত্বে রয়েছেন, কিন্তু আমাদের সিলেটেরই, আপনাদের সাথেই পরিচিত, এই মাটি এবং মানুষের সাথে যারা তার আর্থিক সম্পর্ক, তার কাছে আপনারা আমাদের কথাগুলো তুলে বলেছেন। আমরা আশা রাখি যে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেই বিষয়গুলোকে আমরা সমাধান করার জন্য রাষ্ট্রীয়ভাবে তিনি অবশ্যই ভূমিকা পালন করবেন, আমরা সেই প্রত্যাশা করি। 5 আগস্ট যে গণবিপ্লব হয়েছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে, সেই গণ অভ্যুত্থানে এখানেও একজন গর্বিত বাবা আছেন, যিনি নিখিল কর, তার ছেলে পঙ্কজ কর ওই 5 আগস্টের সেই সহিংসতায় সে নিহত হয়েছে। এবং এইভাবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রুদ্র সেন আপনারা জানেন, সেও আপনাদের ধর্মাবলম্বী, সেখানে কোনো ধর্ম ছিল না, সেখানে ছিল সাম্য, সেখানে ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং জাতীয় পড়া, এবং সেখানে সকল ধর্মের সকলেই অংশগ্রহণ করেছে, সেখানে হতাহত হয়েছে, নিহত হয়েছে। অতএব এই যে আমাদের তরুণ প্রজন্ম যা আমাদেরকে দিয়েছে, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা সেখানে কোনো বৈষম্যের স্থান দিতে চাই না, আমরা চাই সবাই সমৃদ্ধ পাবে। যেভাবে আমরা আমাদের পূর্বসূরীরাও, আমাদের দাদা দাদারা যেভাবে আমাদেরকে একটা সুন্দর সমাজ দিয়ে গিয়েছে, আমরা সেটাকে ধরে রাখতে চাই। আমরা সেটা পরবর্তী প্রজন্মের কাছে সেভাবেই হস্তান্তর করে যেতে চাই যে আমরা সম্প্রীতির সেই বাংলাদেশ চাই, আমরা সেই এই প্রত্যাশা রাখছি। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা মূল্যবান সময়টুকু দিয়েছেন, আবারও আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আপনারা এসে যে আমাদেরকে সম্মানিত করেছেন, এই জন্য আমরা আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ, এবং স্রষ্টার কাছে সকলের কল্যাণ কামনা করে আজকের আমাদের এই মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করছি। সামান্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, আমরা আশা করছি আপনারা সেই আপ্যায়ন শুরু করবেন। Bye-bye.